হাসে নতুন আশা চোখে ভাসে সোনালি দিন হাসে নতুন আশা চোখে ভাসে সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে আজ জয় বাংলার উৎসবে স্বপ্ন জয়ের গৌরবে বিশ্ব জয়ের গৌরবে নতুন দিনের সৌরভে এই বাংলার উৎসবে সোনালি দিন হবে আরে ওরা কই গেল? তারা তো চলে গেছে। চলে গেছে? ও আচ্ছা, তাহলে কি আপনি গুট্টি, গুলজার তালুকদার ওরফে গুট্টি, বিশাল বড় নাম তো, তাই সংকোচ করে ছোট করে রাখছি। ক্লায়েন্ট তো বাস স্ট্যান্ডে। তোর মুন্ডু, তুই আয় তাড়াতাড়ি হোটেল। আচ্ছা ঠিক আছে, এবার বলো বাবা কি বললো? না, উনি তো আমাকে দেখে খুবই পছন্দ করছেন। হ্যাঁ, অনেক প্রশংসাও করছেন। তাহলে তার কোনো কথাই নাই। তার মানে এখন ব্যবসাটা কোনোভাবে দাঁড় করাইতে পারলেই তোমারে সোজা নিয়ে বাপের সামনে দাঁড় করাই দিই। যারা কোথায়? আপনারা কয়জন আসছেন বলেন তো? 4 জন এসেছে। তো এইখানে তো 2 জন দেখতেছি, আর 2 জন কই? ম্যাডাম, এইটাই তো একমাত্র পৃথিবীতে বৃহত্তম সমুদ্র সৈকত। আমি জানি এটা ওয়ার্ল্ড লার্জেস্ট বিচ। বুঝছেন, মানে আমি বলতে চাচ্ছি কি, বাস স্ট্যান্ডে কিন্তু আমার প্রতিনিধি, মানে আমার অ্যাসিস্ট্যান্ট, ও কিন্তু ম্যাডামরে রিসিভ করার জন্য আছে। বুঝছেন, ম্যাডামরে একটু আপনি জানাই দেন যে মোটা মতো কালো, হ্যাঁ, খাটো কুড়া, পেটটা এরকম, চেহারা খুব একটা সুবিধা না, অনেকটা আপনার মতোই দেখতে। মাহি যদি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে কোথাও যে ওই যে কোর্ট ম্যারেজ করে ফেলে, তাহলে তো যা এতদিন হয়নি তা হয়ে যাবে। আমাকে তো ওই টাইগার সাহেবের সংসার ঘর ফেলে রেখে পালিয়ে যেতে হবে। মাহি কোথায়? মাহিও রুমে গেছে একটু আগে, অনেক টায়ার্ড ছিল তো ও রেস্ট নিচ্ছে, তুমিও গিয়ে রেস্ট নাও, যাও। না, আমি কি ফ্রেশ হতে এসেছি এখানে? এমনিতেই চিটাংয়ে সারাটা দিন ঘুমিয়েছি, এখন আমি আর ঘুমাতে চাই না। আমি এখন লোকেশন দেখতে বের হতে চাই, আমি ঘুরতে চাই। রুমে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, এই জন্যই তো তুমি চিটাগাংয়ে একটা ছিলে বলে তোমার এখন টায়ার্ড লাগছে না। যদি ডিরেক্ট কক্সবাজারে আসতে তাহলে ঠিকই টায়ার্ড লাগবে, অনেক বড় জার্নি তো। ওহ, জানি বাবা, আমরা এরকম এক স্টেট থেকে অন্য স্টেটে ড্রাইভ করে চলে যাই, রোড ট্রিপ। আমরা সবাই একসাথে যাই যাতে ট্রিপটা এনজয় করতে পারি। আদারওয়াইজ তো এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে প্লেন লাগে, প্লেন ছাড়া তো যাওয়াই যায় না। এখানেও কিন্তু তুমি প্লেনে আসতে পারো, ঢাকা টু কক্সবাজার কিন্তু রেগুলার ফ্লাইট আছে। এখন তো সরকার অনেক ভালো ভালো মানে ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে, ডিরেক্টই চলে আসতে পারো। কিন্তু প্লেনে আসলে কি এই ল্যান্ডস্কেপটা দেখা যেত? ও হ্যাঁ, তুমি তো আবার ডিরেক্টর মানুষ, সব কিছু দেখতে দেখতে আসতে হবে। ম্যাডাম, আপনি চলেন রুমে চলেন, আমি রুমটা দেখাই দিয়ে আসি। আপনি ফ্রেশ হন, রেস্ট নেন, গোসল করেন, চোখে হাত মুখ দেন। ভাইয়া, আমি এখন রুমে যাব না, চলেন আমরা ঘুরতে বেরিয়ে যাই। আমি লোকেশন দেখতে বের হতে চাই। লোকেশন? লোকেশন মানেটা কি? ও একটা ফিল্ম বানাবে তো, সেটারই লোকেশন খুঁজতে যাবে। ও, সেটা তো আমি জানি, আমি ক্লিয়ার এই বিষয়ে, সবকিছু আমার কাছে একদম পরিষ্কার, কারণ ম্যাডামের সাথে আমার ডাইরেক্ট কথা হচ্ছে তো, আসলে আমি সবকিছুই জানি, হঠাৎ করে ভুলে গেছিলাম। আপনাদের ফিল্মের লোক, সে কথা বস আমাকে আগে বলে নাই। আপনাদের না 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 নায়িকা কোথায়? না না না, এই ছবিতে কোনো নায়িকা নেই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই এলাকার যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, হুট পরি, নূর পরি, চলেন ম্যাডাম, চলো। আচ্ছা যাই, তাহলে কোন দিকে যাও?
ফিল্মের জন্য লোকেশন যেদিকে ভালো সেই দিকেই যাবো, সমস্যা নাই তো। চলো। চলেন মানে দাঁড়াও, আমি কি মাহিকে ছাড়া তো আমি যাবো না, হ্যাঁ? আমি মাহি এবং দিদি হ্যালো ডেকে নিয়ে আসছি। হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে কখন থেকে আমি কল করতেছি তোমার নাম্বারে। প্লিজ জান, কলটা রিসিভ করো। হ্যালো ম্যাডাম, আপনার কেমন লোকেশন লাগবে? নাচের জন্য নাকি ফাইটিংয়ের জন্য? ওরকম কিছু না। বুঝতে পারছি আপনি কেমন লোকেশন দিতেছেন। এই কক্সবাজারের মতো জায়গায় এমন কোনো ছবি হয় না ম্যাডাম। হলিউড, বলিউড, টালিউড, ডালিউড এবং ছবিগুলোর নাম কি জানেন ম্যাডাম? আয়রন ম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, রবটম্যান, ক্রিস 3, মার্বেল 4, মার্বেল 2, মার্বেল 1। সর্বোপরি কি ম্যাডাম জানেন, আমার বসের খুব ভালো লাগতো যে প্রথম ছবির কাজ করতেছি। কি অবস্থা তোমাকে? এই তো স্যার মোটামুটি ভালো আছেন স্যার আপনি? আমি ভালো আছি, কিন্তু আজকে কয় কেজি হয়েছে? স্যার 15.5 কেজি। আচ্ছা, কালকে সকালে তাহলে এরকম আরো 40 কেজি উঠবো, তাই তো? ওকে। সব জিনিসপত্রগুলো একটু পানি মেরে ধুয়ে কাদা টাদা যেন না থাকে গাড়িতে তুলে দিও। আমি ঢাকায় ফোন দিয়ে দেবো, যখন গাড়িতে তুলবো আমার একটু জানাই দিও। আমি ঢাকায় ফোন দিয়ে ওকে কয়ে দেবো, ওরা ওখান থেকে নামাই নিবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। জান জান ভাইয়া, কই ভাইয়া? আপনি জান। হ্যাঁ, তুই এই রুমে কি করিস? এরকম কি করি মানে কি? এরকম আমরা থাকবো? ফাইজলামি করার জায়গা পাস না, এটা আমাদের রুম, মেয়েদের রুম, যা ভাগ। আজ এখানে সব সেট করে ফেলছি আমি। তো কি হয়েছে? মানে মেয়ে মানুষকে কি প্রাইভেসি দিবা না তোমরা? যাও বেরো। এখন মেয়ে করতেছিস কি জানি? এতক্ষণ তো বলছিলি তোরা নাকি মানুষ, ছেলেদের মতো যে কোনো কিছু করতে পারিস, তো কর যা। 100 বার বলবো, অবশ্যই বলেছি, আমি বারবার বলবো, বারবার বলবো, এটা আমাদের রুম, আমার এই বড় জানালাটা পছন্দ, আমার জানালা থেকে সমুদ্র দেখতে পছন্দ, আমি এখানে থাকবো, বের হও। তুই যাবি না? কি করিস? ঝগড়া করতেছি, 1 মিনিট, তুই বের হ। তুই তো যাবি না, তুই তো বের হবি না, ফাইন। তাহলে এক কাজ কর, তুই আমাদের দুই বোনের মাঝখানে ঘুমাবি, ঠিক আছে? তুই এরুমই থাকি। ও রিয়েলি? তোর সাথে থাকার চেয়ে একটা বান্দরের সাথে এক রুমে থাকা ভালো, বুঝছিস? ওকে, তুই ওকে কিন্তু। আচ্ছা থাম তোরা, থাম, এসেই ঝগড়া শুরু করে দিছিস। আর 1 মিনিট, এসে ঝগড়া করবো না? ঝগড়াটা করবো কখন? আমি কি লাঞ্চ টাইমে ঝগড়া করবো নাকি ডিনার টাইমে? না, তুই সেট করে দে, তখন আমি তোর সেট অনুযায়ী আমি ঝগড়া করবো। তুই যাবি কিনা? 1 মিনিট, তুই থাম। ও তো বান্ধবী, ওর মাথায় কি কোনো ডিস্টার্ব আছে? আচ্ছা ঝগড়া থামা, এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তার আগে তুই বেরোবি। আচ্ছা যা, দিলাম এই রুম তোকে অনুদান দিলাম। ফাইন, আল্লাহ অনেক আচ্ছা। বাঁচিয়েছ, যা। ও প্লিজ আমার কথাটা শোন তোরা, ঝগড়া করার চেয়ে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। কি যারা কিন্তু বের হয়ে যাচ্ছে। মানে কি তুই কি ওর সাথে ঝগড়া করেছিস? হঠাৎ করে বের হয়ে যাচ্ছে, ওয়াও। আমি ঝগড়া করবো কেন? ও লোকেশন দেখতে বের হচ্ছে। এখন তোর মানে কি? আমরা কি ওগুলো আসলাম রুমটা দেখবো না? ফ্রেশ হবে না? আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও বলছে যে মানে এই দিনের বেলার এই লোকেশনটা ও মিস করতে চায়। এক কাজ কর, তোরা দুজন একটু জানা, দীপু, আমি না তাড়াতাড়ি আসি।
সাথে গেস্ট আছে বুঝছেন মানে এটা অফিস থেকে গেস্ট পাঠাইছে আমি একটু কোথায় মানে একটু হ্যাচারি নিয়ে দেখবে আপনি এইখানে আর কি হ্যাচারি দেখুন আর হ্যালো হ্যালো ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে শোনা এখন ফোন দিচ্ছ কেন? আমি একটু আচ্ছা ম্যাডাম আমি একটু হ্যালো এখন তো আসলে আমাদের অক্সিজেন প্রোডাকশন শেষ হ্যাঁ মানে হয় কোথায় মানে আপনারা ভিতরে আমাদের আমরা দেখি আর বুঝি শুধু কাজ করা দিয়ে আমাদের সবার জন্য দাবি হ্যাঁ এই বলো আচ্ছা ভাইয়া মানে আপনার হ্যাচারিতে কি কি মাছের কাজ হয়? এটা মূলত হচ্ছে বাগদা চিংড়ি পোনা হ্যাচারি। এখানে বাগদা মাদার থেকে চিংড়ি পোনা উৎপাদন হয়। আমরা সাগর থেকে মাছ আনি, ওখান থেকে প্রজননের মাধ্যমে এটা পোনা উৎপাদন হয়। এটা উৎপাদন হওয়ার পরে সাতক্ষীরা আমরা সেল হয়। ভাইয়া এরকম হ্যাচারি আর কতগুলো আছে কক্সবাজারে? এখানে কক্সবাজারে মূলত হ্যাচারি জোনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কক্সবাজার এবং টেকনাফ উপজেলায়। তো কক্সবাজার এবং টেকনাফ মিলে প্রায় 30-35টার মতো হ্যাচারি। মানে বাংলাদেশের অন্য কোথাও নেই? অন্য কোথাও বলতে সাতক্ষীরাতে আগে ছিল না, এখন আছে। মানে 100টার উপরে তো পুরো বাংলাদেশে হবে। হবে। ইন্টারেস্টিং। তার মানে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, তাই না? জি জি। বাহ, ওয়ান্ডারফুল। আপনারা কি এক্সপোর্টও করেন না পোনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি পরিমাণ করেন? এই তো আমরা আমি যতটুকু জানি আমার হ্যাচারিতে বছরে প্রায় 30 থেকে 40 কোটি পোনা এক্সপোর্ট হয়। 30 থেকে 40 কোটি? তার মানে মানে ইয়ারলি এটার ইনকাম কিরকম? ইয়ারলি ইনকাম তো অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা। পার পোনা 25 পয়সা। পার পোনা হচ্ছে 25 পয়সা, 30 পয়সা। এটা ওই চাহিদার উপর নির্ভর করে দামটা। তাহলে ফরেন রেভিনিউ আমরা কত পাচ্ছি না? আচ্ছা হ্যাচারি সম্পর্কে তো কোনো আইডিয়াই ছিল না। আইডিয়া তো নাই। শোনো আচ্ছা ওই একটু ওকে বুঝিয়ে বলেন, বিশেষ করে যে ওই বন্যা তারপরে এরকম কিছু হলে কি অবস্থা হয় হ্যাচারি? না এখানে তো বন্যার ইনফ্যাক্ট ওরকম কোনো এফেক্ট দেখি নাই আমরা। বন্যায় কোনো ঝামেলা এখানে ফাইন নাই তো? ও কি জানে? হ্যাঁ কোনো ইনফরমেশনই নেই বাংলাদেশ সম্পর্কে। বাস ইনাফ। হ্যাঁ মানে ও কি করে জানবো কি বাংলাদেশে ছিল? আমি জানি না, কি আজব ব্যাপার। তো তুই কি আমেরিকার কিছু জানতে হলে আমেরিকায় গিয়ে জানবি? আমি না তোকে না খবর করে দেব। আমি বলি দীপু কিভাবে জানবে? তুমি আমাকে জিজ্ঞেস করবে মাহি, তোমার যে কোনো ইনফরমেশন, সব ইনফরমেশন আমি গুগলে সার্চ দিয়ে তোমাকে বলবো। এই কথাটা আগে বললে তো আমার অনেককে নিয়ে আসতে হতো না। না ওকে না আনলেও হতো। আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি। তোদের সাথে ঘুরতে এসে না এমনি খবর হয়ে গেছে আমার। আসলে এখানে তো খবরের কিছুই নাই। ওই যে গত বছর যে বন্যা হয়েছিল শুনছিলেন নিশ্চয়ই, মোরা। তো মোরাটা নিয়ে তো আমরা কোনো ফিলিংসই ছিল না, কারণ সরকারের আগাম বার্তা পেয়েছি। এছাড়া সরকারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। এই যে বন্যা হলে কিভাবে আমাদের সচেতন থাকতে হবে, আমরা ওইভাবে রেডি থাকি। তো সুতরাং বন্যা নিয়ে বা অন্য কোনো বিপদ নিয়ে আমরা মোকাবেলা করি, যেটা সরকার থেকে আমরা আগাম তথ্য পাই, ওভাবে আমরা আগাই। প্রোডাকশনে সুতরাং বন্যা টন্যা এটা এখন বাংলাদেশে কোনো কিছুই না, কিছুই না। বিশ্বাস করে না তুমি যে একটা ইউটোপিয়ার মধ্যে আছো, যে এখানে যে আসলে আমরা ওই সাইডে যাই, ওই সাইডে কি আছে? আসেন সো মাচ পজিটিভ জব। কি কি
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? ফার্স্ট ক্লাস ম্যাডাম, সব ঠিকঠাক, কোনো প্রবলেম নাই, এভরিথিং ওকে ম্যাডাম। আপনার বউ? বউ না, বউ তো বউদের জায়গায় আছে, মানে না মানে বউ বউয়ের মতোই আছে, ওরা তো আর সাথে আনি নাই এইখানে, যদিও সবাই সাথে নিয়ে আনে মনে আসে। কথা হচ্ছে আজকে? জি জি, একটু পরপরই তো কথা হচ্ছে, ফোনে ডিস্টার্ব করে না। আচ্ছা ম্যাডাম, আপনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত ম্যাডাম? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই উঠে না, কারণ আমার মতো একজন সরল সিধা ভালো মানুষ। ম্যাডাম, আপনার আদেশ আমার জান শেষ না, মানে বুঝাইতে চাইছি যে আপনি যে আদেশ করেন আর কি, সেটা জান শেষ করে হইলেও করার চেষ্টা করি ম্যাডাম। না, আমি যেই কথাটা আপনাকে বলছি আপনি সেটা শুনছেন না। আপনাকে আমি বলেছিলাম যে ওরা কক্সবাজারে পৌঁছার সাথে সাথে আপনি আমাকে ফোন করে জানাবেন, আপনি কিন্তু সেটা করেননি। জি ম্যাডাম, ফোনে তো এখন কথা হচ্ছে। ও না, সরি ম্যাডাম, মানে এত ব্যস্ত থাকতে হচ্ছে ম্যাডাম, এত টেনশনের মধ্যে আসলে ভুলে গেছি। আর তারা তো ঠিকঠাক পৌঁছায় গেছে, আর তো কোনো চিন্তা নেই ম্যাডাম। না, সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি আসলে আপনার বউকে নিয়ে খুব বেশি ব্যস্ত। আপনাকে যে দায়িত্বটা দিয়েছিলাম এটা আপনি ঠিকঠাক মতো পালন করছেন না। আপনাকে আমি বলেছিলাম যারার যেন কোনো সমস্যা না হয়, আপনি সেই দিকটা খেয়াল রাখবেন। ওর বাবা মা দিন রাত আমাকে ফোন করে ওর খোঁজ নেওয়ার চেষ্টা করছে, এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি ওর খবরটা ঠিকঠাক মতো আমাকে দেবেন। ম্যাডাম, আর কোনো তো সমস্যা নাই, তারা তো ঠিকঠাক। আর দেখেন, ওর যদি কোনো সমস্যা হয়, ও যদি কোনো বিপদে পড়ে আর ওর আরামে এসে যদি কোনো ব্যাঘাত হয়, তাহলে কিন্তু সেটা আমার প্রেস্টিজের ব্যাপার। ফ্যামিলির কাছে কিন্তু আমার কোনো সম্মান থাকবে না, এটা মনে রেখেন। এটা কি বলেন ম্যাডাম? আপনার সম্মান কি? এটা তো আমারও সম্মানের ব্যাপার। আর ম্যাডাম তো আরাম করতেই চায় না। এতটুকু মানুষ এত এনার্জি যে কোত্থেকে আসে বুঝি না। এই যে দুপুরে ঠাডা পড়া রোদ, এর মধ্যেও হাতির পিঠে সমুদ্রের পাড়ে আইটে বেড়াইতেছে। হাতি কক্সবাজারে? না মানে ওই ঘোড়ার পিঠে আইটে বেড়াচ্ছে। কই যে চলে গেছে আমি দেখতেই পাই না, কই গেছে। মানে কি কথা বলছেন আপনি? আপনি হারিয়ে ফেলেছেন? আপনাকে আমি বললাম যে 24 আওয়ার্স ওকে নজরে রাখবেন, কি যে করেন না আপনি। না মানে এইদিকে ফিরেছিলাম তো দেখতে পাই নাই, এইদিকে যাই ফিরছি, এই তো আমার চোখের সামনে আইটে বেড়াচ্ছে ম্যাডাম। আপনি একটু কম কথা বলেন, হ্যাঁ? আমি যেটা বলি আপনি একটু মন দিয়ে শোনেন তো ভাই। আপনি জারারকে বলবেন বেশি বেশি করে পানি খেতে, কারণ এখন প্রচন্ড গরম, এই রোদে ঘোরাঘুরি করলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে। ওকে বলবেন বেশি করে পানি খেতে এবং আপনি এটা এনশিওর করবেন যেন ও পানিটা খায়। কোনো প্রবলেম নেই ম্যাডাম, আমি 20 লিটার পানি ম্যাডামের সাথে দিয়ে দিতেছি ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। আপনাকে ভাই আমি 20 লিটার পানির ব্যবস্থা করতে বলিনি, আমি বলেছি যে ওকে শুধু। এত কথা কেন বলে লোকটা? আচ্ছা আপনি শুনেন, আপনি ওকে একটু ডাব খাওয়াবেন, ঠিক আছে? ডাব এই জাউবনের মধ্যে ডাব কক্সবাজারে অ্যাভেলেবল, এটা সবাই জানে। আপনি এক্ষুনি একটা ডাব কিনে ওর কাছে নিয়ে যান। ও হ্যাঁ, কিনতে তো পাওয়াই যায় ম্যাডাম, আমি যেভাবে ও ডাব ম্যানেজ করার চেষ্টা করতেছি, আমি জান পরান দিয়ে হইলো এখন আমি ডাব ম্যানেজ। আরে বাবা, আপনি আমার কথাটা আগে শুনেন, আপনি দাঁড়ান, কথা শুনেন আপনি আগে, আমার কথা শেষ হয়নি। আপনি ডাবটা যে ওকে দিবেন, ও যে খাচ্ছে, এইটা আপনি মোবাইলে একটা ছবি তুলে আপনি আমাকে এখনই পাঠান, ওর মাকে পাঠাতে হবে। ছবি তো এখানে ব্যাপারই না, অ্যাভেলেবল ফটোগ্রাফার ম্যাডাম। এই বললেই, এই যে ফটোগ্রাফার ভাই, এই এদিকে আসো। আরে আসো না, কাছে আসো, আমার সুন্দর করে ছবি তুলো তো। এখন আমাদের ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপে খেলছে। দিস ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট অফ আস। না শুধু ছেলেরা কিন্তু না, তোমাদের মতো মেয়েরাও। আমরা এক কাজ করি, আমরা ওর গাইড হিসেবে কাজটা করি। আমাদের বাংলাদেশ ট্যুরও হয়ে গেল, আর তুই এক কাজ কর, তুই একটা ক্যামেরা ম্যানেজ কর, ঘুরতে ঘুরতে একটা ট্রাভেল শো কর। ইটস আ গুড আইডিয়া। রবি, অনেক হয়েছে ভালোবাসার খেলা, আমি ক্লান্ত।
আর পারছি না। অনেক অবহেলা করেছো তুমিও।